আসসালামু আলাইকুম বন্ধুরা। ফ্রেন্ডস, আমি একজন অপটিমিস্টিক পারসন। মানে যে কোনো অবস্থাতে আমি এই দেশ, এই জনপদ সবাইকে নিয়ে আমি আশাবাদী যে ভালো কিছু একটা হবেই এক সময় না এক সময়। এই দেশের মানুষ, এই দেশের রাজনীতিবিদ, এই দেশের সব কিছু, অফিস আদালত সব কিছু একটা শৃঙ্খলার মধ্যে চলে আসবে। সবাই যার যার দায়িত্ব পালন করবে সততার সাথে, নিষ্ঠার সাথে, এবং যার যতটুকু নাগরিক অধিকার আছে সবাই সেগুলা সুন্দরভাবে, আমরা সবাই আপনার জন্য চলে এসেছি। এরকম একটা পরিবেশ কিন্তু এই দেশে তৈরি হবে, এটা নিয়ে আমি আসলে খুবই আশাবাদী। এখন এই পরিবেশগুলো কিভাবে তৈরি হবে? এই পরিবেশ তৈরি করার জন্য আসলে আমাদেরকে সবাই এগিয়ে আসতে হবে। এগিয়ে আসার কিন্তু কয়েকটা ধরন আছে। যেমন আপনি আপনার দায়িত্ব পালন করবেন সততার সাথে, যারা সরকারি জব করেন, হ্যাঁ, আপনি আপনার অফিসিয়াল দায়িত্বগুলো সততার সাথে পালন করুন। আপনি গাড়ি চালাচ্ছেন ট্রাফিক আইন মেনে, সর্বোচ্চ সেবা, আপনার প্যাসেঞ্জারদেরকে সর্বোচ্চ সেবা প্রদানের মাধ্যমে ট্রাফিক আইন মেনে চলে আপনি আপনার দায়িত্ব পালন করুন। আপনি ডাক্তার, আপনার দায়িত্ব বজায় রেখে আপনাকে আপনার কাজ করতে হবে সেন্সিয়ালি, যে যার অবস্থান থেকে। আপনি ছাত্র, হ্যাঁ, আপনি পড়াশোনায় মন দেন, রিসার্চে মন দেন, হ্যাঁ, গবেষণা করুন। এইভাবে সবাই সবার দায়িত্বটুকু পালন করেন, অটোমেটিক্যালি এদেশ চেঞ্জ হয়ে আসবে। আলাদা কিছুই করার দরকার হবে না, কিচ্ছু না। তবে বাংলাদেশের কিছু রিফর্ম দরকার, অবশ্যই রিফর্ম দরকার। আমি যদি আবেগ থেকে না বলি, আমি বাস্তবতা থেকে আপনাদেরকে বলি, বাস্তবতা থেকে বলি একদম। এটা হয়তো মনে করবেন আবেগ না, এটা বাস্তবতা, রিয়েলিটিটা হচ্ছে বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করেছে এবং এখনও রাজনীতি করতেছে তাদেরকে অবিলম্বে রাজনীতির বাইরে চলে যেতে হবে। তাদেরকে অবিলম্বে রাজনীতি ছেড়ে চলে যেতে হবে। হয়েছে ভাই, আপনারা অনেক রাজনীতি করছেন, এখন নতুনদেরকে সুযোগ দেন। হ্যাঁ, আর ওই যে অ্যাডভোকেট ফজলুর রহমান, ওই যে ছাত্রলীগের এক সময় সাধারণ সম্পাদক ছিল, হ্যাঁ, তো এদের মতো রাজনীতিবিদ, হ্যাঁ, আপনি বলেন বিএনপির কেউ ধরছেন, ভাই ও তো সেই লোক তো বিএনপি না। অ্যাডভোকেট ফজলুর রহমান কখনোই বিএনপির লোক না, সে দল থেকে বিতাড়িত, তাই ওই বিএনপির ঘাড়ে এসে চাপছে। হ্যাঁ, আর একটা কথা বলি, হয়তো আমার অনেক দর্শক খারাপভাবে নিতে পারেন, যে আওয়ামী লীগ, ওয়ান্স আপন এ আওয়ামী লীগ ইজ আওয়ামী লীগ। তার ভিতরে যে আওয়ামী লীগের ভাইরাসটা ঢুকছে, ওইটা এইডসের থেকেও মারাত্মক ভয়ঙ্কর ভাইরাস। হ্যাঁ, আওয়ামী লীগ যে একবার করছে সে আওয়ামী লীগ, সেখান থেকে আর সে বের হইতে পারবে না, কারণ তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। তাকে ওখান থেকে বের হইতে হইলে আল্লাহর কাছে 30 দিন সারা রাত নফল নামাজ পড়া, তারপর আল্লাহর কাছে মাপ চাইয়া তারপর আওয়ামী লীগ করতে হবে। 5ই আগস্টের পরে বাংলাদেশে, 5ই আগস্টের আগে, এর 15 দিন আগ থেকে ধরেন 20শে জুলাই থেকে বাংলাদেশে যে হারে হত্যা করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে, সবার চোখের সামনে সেগুলো করা হয়েছে। আপনি বাসায় বসে টিভিতে দেখছেন, ফেসবুকে দেখছেন, কোনো না কোনোভাবে আপনি দেখছেনই, কোনো না কোনোভাবে দেখছেন। আল্লাহ, তারপরও আপনি সেটা বিশ্বাস করতে চাচ্ছেন না।
অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবরা যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের রাজনীতি করা উচিত না। তারা একজন রাজনীতিবিদ হিসাবে অযোগ্য, অথর্ব। এই যেমন ধরেন আওয়ামী লীগের ভিতর অনেক মুক্তিযোদ্ধা আছে, বাংলাদেশে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের ভিতর, তেমনি সবচেয়ে বেশি রাজাকারও তাদের ভিতরে। এটা ওই যে বিএনপির ভিতরে এগুলো রয়েছে। তাহলে এই বিএনপি এবং আওয়ামী লীগের যে রাজনীতি বিগত বছরগুলোতে আমরা দেখে আসছি, হ্যাঁ, বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতি যারা করেন, যারা মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি করেন এই বিএনপিতে গিয়ে কিংবা আওয়ামী লীগে গিয়ে, আপনারা কি করছেন? হ্যাঁ, কি করছেন? এই দেশটারে কাচির যেমন একটা পাতা কিংবা কাগজ কুচি 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 করে একটা কেসি দিয়ে কাইটে ফেলায় না, ওইভাবে আপনারা এই দেশের মানুষগুলোর কুচি 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 দিয়ে কাইটে ফেলাইছেন চেতনা দিয়া। আপনারা যারা মুক্তিযুদ্ধ করছেন এবং যে মুক্তিযুদ্ধ করছেন, মাঝে মধ্যে মন চাই কি জানেন বলতে, যে মুক্তিযুদ্ধরে ঘৃণা করি। কোন চ্যাটের মুক্তিযুদ্ধ করছেন আপনারা? কোন বালের মুক্তিযুদ্ধ করছেন আপনারা? এই মুক্তিযুদ্ধ হয় না, বিভিন্ন দেশে কিন্তু স্বাধীনতা নিয়ে যুদ্ধ হয়। তারপর কী হয়? যারা অন্যায় করছে তাদের বিচার করছে, বিচার করার পরে কি সবাইকে নিয়ে একটা সুন্দর দেশ ভবিষ্যৎ প্রজন্মকে তারা উপহার দেয়। কিন্তু এই দেশের এই চ্যাটের মুক্তিযোদ্ধারা এই দেশের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিয়েছে চেতনা, যে তুমি আওয়ামী লীগ করো, তুমি চেতনাধারী, তোমার ভাই বিএনপি করো, ও রাজাকার। এই চেতনা দিয়া ভাই এই দেশটারে শেষ করে ফেলাইছে। বলেন ভাই, এই যে আমি অপটিমিস্টিক, আমি আশাবাদী এই দেশটা নিয়ে, তো এই আশার সাথে এই মুক্তিযুদ্ধের চেতনাধারীরা যারা এই মুক্তিযুদ্ধের কথা বলে বিগত দিনে রাজনীতি করছে, তাদেরকে কি আর আপনার কাছে মনে হয় যে তাদেরকে আপনি স্বাভাবিক সালাম দেবেন কিংবা তাদেরকে সম্মান করবেন? কোনো অবস্থাতেই না, কোনো অবস্থাতেই তারা সম্মান পাওয়ার যোগ্য না। হ্যাঁ, স্বাধীনতা যুদ্ধের ওই সময়টুকুর জন্য যুদ্ধ, এরপরে যা করছে এই জন্য পিছার বাড়িয়ে দেওয়া উচিত তাদেরকে। পিছা দিয়ে পিটাইয়া, ঝাড়া পিটা করা, দেশ থেকে হয় দিল্লি যাও। আপনারা এক চেতনার নাম হচ্ছে না দিল্লির স্বার্থই মানে চেতনা স্বার্থ। আপনি দিল্লি যান, ঠিক আছে, কারণ আপনি বলবেন তাহলে পাকিস্তানপন্থীদের, এদেশে কোনো পাকিস্তানপন্থী নাই, সরি টু সে, এদেশটা পাকিস্তান হওয়ার মতো কোনো সুযোগ নেই। এই দেশটা এই দেশে বসে পাকিস্তানের স্বার্থ রক্ষা করার মতো কোনো স্কোপই নেই। পাকিস্তানকে ব্যাক করানোর মতো কোনো সুযোগ নাই। কিন্তু গত 17 বছর না, 54 বছরেই ইন্ডিয়া চাইছে এবং করছে ধীরে ধীরে এই দেশটাকে ভারতপন্থী বানানোর। মুক্তিযোদ্ধারা দেখেন না আপনাদের চোখের সামনে এগুলো ঘটছে, তাহলে আপনি কার বালটা ফালাইছেন? অতের মতো মুক্তিযোদ্ধাদের এই দেশে দরকারই নাই। আমার দরকার দেশপ্রেমিক শুধু বাংলাদেশপন্থী লোকদের, শুধু বাংলাদেশপন্থী। 54 বছর হয়ে গেছে, আর লাগবে না আমাদের, আর মুক্তিযুদ্ধ লাগবে না। ওই হিস্ট্রির মধ্যেই রাখেন, ওইটা একটা গৌরবোজ্জ্বল ইতিহাসের মধ্যেই মুক্তিযুদ্ধকে রেখে দেন। এখন সামনে আগান, আর টাইনা ধরে না। আর বর্তমান সময়ে যে রাজনীতি চলতেছে, এখানে আমাদের ধৈর্য ধরতে হবে।
রাজনীতিবিদরা আসলে কি চাইতেছে সেটা আমাদেরকে বুঝতে হবে। আমরা আরেকটা আপনাদের কাছে এই যে আমি আমার এই দেশটাকে নিয়ে যে আশাবাদী যে কারণে, এবং ওই আশাবাদ আমার আশা পূর্ণ হওয়ার যে কতগুলো মাধ্যম আছে, এর ভিতর আরেকটা অন্যতম মাধ্যম হচ্ছে দলকানা হওয়া যাবে না, ব্যক্তিকানা হওয়া যাবে না। দল এবং ব্যক্তিকানা মোটেও হওয়া যাবে না। আপনি আপনার বুকের বাম পাশে হাত দেন, চক্ষু বন্ধ করেন, যেটা সঠিক মনে হইবে সেটা করেন, যেটা সঠিক মনে হইবে সেই ব্যাপারটা আপনি গ্রহণ করেন। দলকানা হবেন না। দলকানাই এই দেশটাকে আরও পিছিয়ে নেওয়ার আরও একটা অন্যতম কারণ। মানে যারা দল করে, যেগুলো দলের সাথে সম্পৃক্ত, প্রত্যেকটা রাজনৈতিক দল মনে করে বাংলাদেশের জনগণ বলতে যে জিনিসটা তারা বোঝে তাদের দলীয় কর্মী সমর্থকরা, তারাই হচ্ছে বাংলাদেশের জনগণ। এই যে দেখেন না, এখন আমাদের বিএনপির সম্মানিত রাজনীতিবিদরা সিনিয়র বলে না যে দেশের জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে, দেশের জনগণ এইটা চায়, দেশের জনগণ ওইটা চায় না। হ্যাঁ, আসলে এইসব বাউতাবাজি ডায়লগ। দেশের জনগণ কি চায় না না চায় সেটা ওনারা কীভাবে জানবে? ওনারা জানে শুধু দলীয় কর্মীদের মনোভাব, ওইটাই তারা জনগণ বলে চালাই দেয়। আওয়ামী লীগ চালাইছে 17 বছর, এখন বিএনপি চালাবে। ওরে ভাই, একটা কথা আমি মানে আপনাদের সাথে শেয়ার না করেই পারছি না। জনাব আমাদের সাদেক হোসেন খোকা, চাচা কমো না দাদা কমো আল্লাহ জানে, তার পোলা ইশরাক যে রাজনীতি শুরু করছে, ওটা রাজনীতি না, ওটা আস্ত গুন্ডামি। মানে ঢাকার 1 নম্বর মাফিয়া। নগর ভবন খাইছে, এখন মানে বিসিবি মানে ক্রিকেট বোর্ডটাকে খাওয়ার পায়তারা করতেছে। মানে নির্লজ্জ, অসভ্য, চোখের লজ্জা নাই যে আমি এই এতদিন ধরে একটা করতেছি, এখন আবার এই জায়গায় ঢুকছি। ও যে জায়গায় যাইবে সেই জায়গায় তো মানুষ মনে করবে যে ও আইসে এগুলো দখল করতে, চাঁদাবাজি করতে। এখানে ওর মেয়ে, আগের দেশে জনতার মেয়র, আমরা একসময় বলতাম জনতার মেয়র, ওনাকে কিন্তু আমরা একসময় জনতার মেয়র বলতাম, ভালোবাসতাম, খুব ভালোবাসতাম। কিন্তু উনি 5ই আগস্টের পর স্বাভাবিক পর্যায়ে ছিল না, নাই, এখন উনি স্বাভাবিক পর্যায়ে নাই। উনি এখন দখলদারিত্বের ভিতরে চলে গেছে। এদের মতো লোকদেরকে দল ব্যবহার করে। ভাই, দলকানা হওয়া যাবে না, আল্লাহর বাস্তে দলকানা হইয়েন না। আপনার রুজি রোজগার আল্লাহ নির্ধারণ করে দিছে, এবং আপনি যেখানে থাকেন ওটা পাবেন, ওর থেকে বেশিও পাবেন না, কমও পাবেন না। অর্থাৎ নিজের খায়া নিজের পয়রা কোনো দলের চাটুকতা করেন না, দেশটার চাটুকতা করেন। যেটা দেশের জন্য ভালো সেইটা বলেন, সেই কথাটাই বলেন। যারা এই দেশের কথা বলে দেশটাকে লুটপাট করে খাইতে চায় তাদের বিরুদ্ধে দাঁড়ান। আপনার তো তার কেয়ার করার সময় নাই। মাসেল পাওয়ার দিন শেষ। কোনো মাসেল পাওয়ার দিয়া শুধুমাত্র মাসেল যার পাওয়ার আছে সেই নিচে দেবে না, আপনাকে কোনো কিছুই দেবে না, জাস্ট আপনার মাথাটা সেল করবে। হ্যাঁ, মাসেল পাওয়ারের দিন শেষ করেন। আপনি যদি আজকে 500 টাকা নিয়ে একটা অন্যায় কাজ করেন, আপনার ওই অন্যায়ের থেকে, ওই কাজের মাধ্যমে আপনার গাড়ি থেকে আপনি 5000 টাকা কমে যাচ্ছে, এখন না কমবেই। ওভারঅল আপনার আপনার নসিব থেকে 5000 টাকা চলে যাইতেছে। কীভাবে? দুর্নীতি। ধরেন আপনি একটা লোকের একটা কাজের জন্য আপনার এলাকায়, আপনার যে গলিতে আপনি থাকেন, একটা কাজ, ধরেন ড্রেন দেওয়া হবে, ড্রেনেজ করবেন। এখন করবেন কিভাবে? নেতার ধরছেন, নেতা কয় আচ্ছা আমি তোদেরকে, তোরা আমার এইটা তো সহজে পাওয়া যাবে না, এখন তোরা যদি আমার সাথে থাকোস তাহলে আমি আইনা দিতে পারবো। হ্যাঁ, নেতা খুশি, সবাই আপনার 20 জনারে 500 করে টাকা দিল, 10,000 টাকা। 20 জন রেডি করলো, আপনার গলি দিয়ে 2-4 জন, আর বাকিটা সব তার নিজের ছেলেপালা। 20,000 টাকা খরচা করলো,
যে হাঙ্গামা করে টেন্ডামেন্টার আইনা না আপনার ড্রেনেজ পাস করে আনলো আইনা ওই এমনভাবে ড্রেন করলো, ধরেন 5 লাখ টাকার 10 লাখ টাকার কাজ 4 লাখ টাকায় উড়াই লয়ে গেছে, 6 লাখ টাকা খেয়ালাইস। 6 লাখ টাকা কিন্তু সে খাইয়ে ফেলাইছে, আপনি পাইলেন 500 টাকা। এখন ওই যে 10 লাখ টাকার কাজ যদি 4 লাখ টাকা দিয়ে করা হয়, ওই কাজ আর কতদূর ভালো হবে ভাই? ওই কাজ আর কতটুকু ভালো হবে বলেন? ভালো হওয়ার সুযোগ নেই। তো আপনার এখন ওই ড্রেনেজটা করলো কোথায়? আপনার গলিতে। প্রথম কিছুদিন ভালো চললো, কারণ নতুন করছে, পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে। হ্যাঁ, কিছুদিন 2 বছর যাইতে না যাইতেই ড্রেন জ্যাম হয়ে গেল। ড্রেন জ্যাম হইয়া অথবা ড্রেনের যে ভিতরে যে স্ল্যাবগুলো বসাইছে ড্রেনের ভিতরে, সেগুলো ভেঙে গেছে, ভেঙে ব্লক হয়ে গেছে। এখন আপনি ভোগেন, এখন আপনার ওই যে 500 টাকা আপনি নিজে ভোগলেন, আপনার পুরো গলির মানুষকেও ভুগাইলেন। অর্থাৎ ভাই, এইটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এগুলো দিতে যাইয়েন না। 10 লাখ টাকার কাজ করাইতে 1 লাখ টাকা এদিক সেদিক দিতে হয়, বাকি 9 লাখ টাকার ভিতর সে 1 লাখ টাকা লাভ করুক, 80% এর কাজ করা। মিনিমাম 80% এর কাজ না করাইলে ওই কাজ কোনোদিন ভালো হওয়ার কথা না রে ভাই। তাহলে এইভাবেই কিন্তু আমরা যে টাকার বিনিময়ে এই যে নেতাদের করি, দিন শেষে কিন্তু ক্ষতিটা আমাদেরই হয়। অর্থাৎ নেতা না ভাই, নেতৃত্বের প্রতি দায়িত্বশীল হন। নেতৃত্বটাকে সুন্দরভাবে উপস্থাপন যে করতে পারবে, সেই নেতৃত্বের প্রতি আস্থাশীল হন, নেতার প্রতি না। তুমি যেই হও না কেন বাবা, আই ডোন্ট কেয়ার। তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি সেটা করছো কি না সেটা আমি দেখব। যদি না করো, সমালোচনা করবো, কারণ তোমার মাসল পাওয়ার আছে, আমার বলার কিছু না। আমি কিছু করতে পারবো না, কিন্তু বলতে পারবো। কোন জায়গায় তোমার সামনে বলতে না পারি, সোশ্যাল মিডিয়া আছে, সেখানে বলবো। আমার 2-4 জন লোক আছে বন্ধু, তাদের কাছে তোমার প্রসঙ্গে কথা বলবো। একটা জনমত এক সময় দাঁড়াই যাবে যে তার অ্যাগেনস্টে, যে হি ইজ করাপ্টেড পারসন। তো এইভাবে দলকারান থেকে বেরিয়ে আসতে হবে। আর দেশপ্রেমিক নতুন নেতৃত্বকে সামনে এগিয়ে আসতে হবে। এনসিপিতে যারা আছে, সবাই না, কয়েকজনই, যারা আগামী দিনে বাংলাদেশে নতুন দিনের রাজনীতির সূচনা করবে ইনশাল্লাহ। হ্যাঁ, এনসিপি ভালো করুক বা না করুক ওইটা আমার দেখার বিষয় না। ব্যক্তি হিসেবে কিন্তু অনেকেই ভালো করবে। আসিফ, নাহিদ, তারপর আমাদের ক্যাপ্টেন হাসনাত আবদুল্লাহ, ওরা এই কয়েকজন অবশ্যই ভালো করবে। আমি কিন্তু আবার এনসিপির বা ওদের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে সেগুলোর ফ্যান বা কী বলে দালাল কোনোটাই না। আমি আশাবাদী ওদেরকে নিয়ে। ওরা নতুন দিনের, ওরা যেভাবে এই দেশটাকে বাঁচানোর জন্য এগিয়ে আসছে, ওরা তো কিছুটা আমাদের থেকে যে মানসিক যে একটা সহযোগিতা বা সাপোর্ট, সেগুলো প্রত্যাশা করতেই পারে। অ্যাটলিস্ট যে ওদের ব্যাপারে
হ্যাঁ নেগেটিভ ভাই, তোমার ভিতরে নেগেটিভ থাকলে আমি বলবোই, তো এর সাথে সাথে তোমার ভালোটাকেও আমাকে বলতে হবে। তোমরা ভালোটা দিয়েই এই দেশটারে একটা স্বৈরাচার মুক্ত করছো, তোমাদেরকে অবশ্যই ভালো বলতেই হবে। এবং ফর দ্য টাইম বিং না, এটা কিছু সময়ের জন্য না, তোমরা যতদিন বাঁচবা ভাই এই আন্দোলনের কথা আমি মনে রাখবো এবং বলবো। কারণ আমি বেগম খালেদা জিয়ার প্রথম আমলের শেষের দিক থেকে শুরু করে রাজনীতি দেখতে দেখতে আসছি। 93 সাল থেকে আমি রাজনীতি বুঝি, রাজনীতির পরিস্থিতি অ্যানালাইজ করি। তোমাদের মতো সাহসী ছেলেরা, তোমরা যে এই গ্রুপটা এতটা ভয়ঙ্কর সাহসী, এইরকমের সাহসী ছেলেরা কোনো দিন আমি বাংলাদেশে দেখিনি। এইরকম সাহসী ছেলে আছে, এতটা সাহস তোমাদের, সত্যের জন্য, দেশের জন্য, ন্যায়ের জন্য, বৈষম্যের বিরুদ্ধে। আই সেলিউট ইউ গাইস। আপনি হয়তো বুঝতে পারেন যে আমি জামায়াত প্রসঙ্গে কোনো কথা বলতেছি না। আমি জামায়াতের বর্তমান নেতৃত্ব নিয়ে খুব একটা আশাবাদী না হইলেও আমি শিবিরের যারা উঠতি নেতা আছে তাদেরকে নিয়ে আশাবাদী। ইয়ং, এনার্জেটিক, ব্রিলিয়ান্ট। হ্যাঁ, এরা একটা সময় যখন দেশের নেতৃত্বে আসবে, দেশ পরিচালনার নেতৃত্বে আসবে, তখন এই দেশটা অনেক ভালো করবে। তো এই ছিল আজকের রাজনৈতিক আলোচনা। বিদায় নেব। বিদায় নিচ্ছি। তো এই ছিল আজকের আলোচনা। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।